তৃতীয় দিন আমার সকাল হলো ঘাটশিলাতে। আর সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হোটেলও চেক আউট করে ফেলেছি, আর লাগেজটা আমি হোটেলেই রেখেছি। হোটেল চেক আউট করেছি কারণ আমার 2 রাত 3 দিনের প্ল্যান ছিল, তো 2 রাত আমি অলরেডি কাটিয়ে ফেলেছি। তাই আমি হোটেল চেক আউট করে লাগেজটা হোটেলেই রেখে বেরিয়ে পড়লাম ঘাটশিলায় যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলি দেখার জন্য। আবার আমার বিকেলবেলায় ট্রেন আছে 4:43 জনশতাব্দী এক্সপ্রেস টাটানগর টু হাওড়া। তো আমাকে যা দেখতে হবে, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা, তো আমাকে যাই দেখতে হবে সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে। আশা করি কমপ্লিট হয়ে যাবে, আমাদের অটো দাদাও তাই বললো কমপ্লিট হয়ে যাবে। সো চলো আমরা বেরিয়ে পড়ি। আজ আমার প্রথম গন্তব্যস্থান হচ্ছে ঘাটশিলার রামকৃষ্ণ মিশন। এটি স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়। এটি খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আবার অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। অন্যান্য রামকৃষ্ণ মিশনের মতো এই রামকৃষ্ণ মিশনটাও খুবই শান্ত এবং সুন্দর এবং খুবই নিরিবিলি পরিবেশ। আর পর্যটকদের জন্য থাকা ও খাবারের সুব্যবস্থা আছে স্বল্প মূল্যে, কিন্তু তার জন্য তোমাদেরকে প্রি বুকিং করতে হবে। বুকিং নাম্বারটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ফোন করে প্রি বুকিং করে নিও। এই রামকৃষ্ণ মিশনের ভেতরে রাস্তার দুধারে খুব সুন্দর ফুলের বাগানে দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রার্থনা মন্দিরটা দেখা যাচ্ছে, চলো প্রার্থনা মন্দিরটা দর্শন করে আসি। আর এই রামকৃষ্ণ মঠের ভেতরেই একটা বুক স্টল আছে, যেখানে কিন্তু বিভিন্ন প্রকার বই আছে, তোমরা চাইলে এখান থেকে কোনো বইও কিনতে পারো। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এবার আমার গন্তব্যস্থল হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘাটশিলায়, যেটার নাম কিনা গৌরী কুঞ্জ, যেটা এখান থেকে যেতে সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জ।
লেখকের প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী। বিবাহের 1 বছর পর তিনি মারা যান। গৌরী দেবীর স্মৃতিতেই এই বাড়ির নাম লেখক গৌরীকুঞ্জ রাখেন। এই বাড়িতে থেকেই লেখক লিখেছিলেন তার সেরা গল্প ও উপন্যাসগুলি। বাড়িটিতে এখন একটি সংগ্রহালয় হিসাবে সাজানো হয়েছে। মূলত লেখকের ব্যবহৃত পোশাক, পাণ্ডুলিপি, ছবি ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহালয়টিকে। বাড়ির সীমানার মধ্যে আছে একটি মঞ্চ, যার নাম দেওয়া হয়েছে তারাদাস মঞ্চ। তারাদাস ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। তার নামেই এই মঞ্চের নামকরণ হয়েছে। এই মঞ্চটি হলো একটি পাঠশালা, যার নাম অপুর পাঠশালা। স্থানীয় শিশুদের এই পাঠশালায় বাংলা শিক্ষা দেওয়া হয় বিনামূল্যে। এই গৌরীকুঞ্জ খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাওয়াতে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই গৌরীকুঞ্জ দেখে পাশেই এক দোকানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তোমরা চাইলে এখানেও ব্রেকফাস্টটা করে নিতে পারো। সকালের ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর দম। আলুর দমটা কিন্তু সেরা ছিল, ট্রাই করতে পারো, কিন্তু বেশ ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল হিন্দুস্তান কপার লিমিটেড। আর সেই হিন্দুস্তান কপার লিমিটেডের পাশেই আছে সুবর্ণরেখা নদী। তাই আমাদের অটো দাদাকে বলে একটু হিন্দুস্তান কপার লিমিটেডের পাশেই এই সুবর্ণরেখা নদীর ওপরে চলে যাচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের সামনে দাঁড়িয়ে একটু পরিবেশটা উপভোগ করলাম। তোমরাও কিন্তু দাঁড়াতে পারো, দারুণ লাগবে। হিন্দুস্তান কপার লিমিটেডে পাথর গুঁড়িয়ে তামা পাওয়া যায়। শোনা যায় এখানে তামা ছাড়া সোনাও পাওয়া যায়। আমার পরবর্তী গন্তব্যস্থান রাতমোহনা রিভার সাইড। চলো যাওয়া যাক। এই রাতমোহনা রিভার সাইডে আসলে তোমরা সুবর্ণরেখা নদীর পাশাপাশি এর ডান দিকে বয়ে গেছে একটি ঝর্ণা। চলো তোমাদেরকে সেই ঝর্ণাটা দেখায়। খুব সুন্দর ঝর্ণাটা দেখতে।
তোমরা ঘাটশিলায় ঘুরতে আসলে রাতমোহনা রিভার সাইড এই স্পটটা কিন্তু দেখতে মিস করো না। খুবই সুন্দর একটা জায়গা। এই রাতমোহনা আসলে একটি পরিত্যক্ত ভগ্ন সেতু, যেটি ইংরেজ আমলে তৈরি হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপরে। সময়ের সাথে সাথে এই সেতুটি ভেঙে যায়। যদিও ভেঙে যাওয়ার পরেও এই সেতুটিকে আর সারানো হয়নি, তার পাশ থেকেই নতুন করে একটি সেতু তৈরি করা হয়েছে। আর এই ভাঙা সেতুটিকে একই রকমভাবে এখানেই রেখে দেওয়া হয়েছে এই সুবর্ণরেখা নদীটাকে আরো সুন্দর করে উপভোগ করার জন্য, যা কিন্তু সত্যি এই সুবর্ণরেখা নদীর তীব্র স্রোতের আওয়াজ ও অপূর্ব সুন্দর সৌন্দর্য, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। আমার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়। চলো তাহলে যাওয়া যাক সিদ্ধেশ্বর পাহাড়ে। আমি পৌঁছে গেছি সিদ্ধেশ্বর পাহাড়ের এখানে অটোটা পার্কিং করতে হবে এবং এখান থেকে আমাদেরকে হেঁটেই হিল টপে যেতে হবে, যার দূরত্ব প্রায় 700 মিটার। আর ওঠা নামা নিয়ে প্রায় এটার দূরত্ব 1.5 কিলোমিটারের মতো। পুরো রাস্তাটায় কিন্তু খাড়া আর এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা। তো যখনই আসবে সাবধানে আসবে। আর তোমাদেরকে আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম, যারা যারা ঘাটশিলায় ঘুরতে আসছো তারা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসো না কেন অবশ্যই শু অথবা বুট ক্যারি করবে। কোনো চটি বা হিল ক্যারি করো না, যেহেতু পাহাড়ি রাস্তা চড়াই আছে, চলতে কিন্তু খুব অসুবিধা হবে। আর সিদ্ধেশ্বর পাহাড়ে যারা আসছো, আমার যারা বয়স্ক ভিউয়ার্স আছো তাদেরকে বলছি খুব সাবধানে এসো। চড়াই কিন্তু অনেকটা পথ যেতে হবে, তাই খুবই সাবধানে এই সিদ্ধেশ্বর পাহাড়ে এসো। কিছুটা যাওয়ার পর একটা ঘর দেখা যাবে, সেই ঘরে কিন্তু তোমাদেরকে রেস্টরুম বা পুজোর যে সামগ্রী তোমরা এখান থেকে কিনতে পারো। তোমরা যদি সিদ্ধেশ্বর পাহাড়ে গিয়ে পুজো দিতে চাও তাহলে পুজোর সামগ্রী এখানে কিনতে পারো। আর সব থেকে মেইন জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে এখানে নাম এন্ট্রি করতে হবে। মানে পাহাড়ে ওপরে চড়াইতে উঠতে গেলে এখানে নাম এন্ট্রি করতে হবে। তার জন্য 10 জনের নিচে হলে টোটাল তোমাদের পড়বে 30 টাকা, আর 10 জনের উপরে হলে তোমাদের পড়বে 50 টাকা। তো এখানে তোমাদের নাম এন্ট্রি করে তোমাদের উপরে উঠতে হবে এবং উপরে দর্শন করার পরে আবার ফেরার সময় তোমাদেরকে এখানে নামটা এন্ট্রি করতে হবে। যতই পাহাড়ের উপরে উঠছি ততই গাছপালা দিয়ে ঘেরা সবুজের সমাহার যেন বৃদ্ধি পাচ্ছে। এই দেখো এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, যেটা বোর্ড টাঙানো আছে, রাস্তা দেওয়া আছে, কিন্তু এখান দিয়ে গেলে শর্টকাট হবে, তাই আমি শর্টকাটটা দিয়ে যেতে চাই। চলো দেখা যাক শর্টকাটটা দিয়ে কত তাড়াতাড়ি যেতে পারি। অনেকটা উপরে ওঠার পর ওপর থেকে ঘাটশিলার এই নিচের যে দৃশ্যটা, যে পরিবেশটা, সেটা দেখতে খানিকটা এরকম সুন্দর। এই দেখো অনেকটা পথ হাঁটার পরে আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়েছে, তাই এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। প্রায় মন্দিরের কাছে চলেই এসছি।
অনেকটা পথ চলার পর ফাইনালি সিদ্ধেশ্বর শিব মন্দিরে আমরা চলে এসেছি। তো ভগবান শিবের মন্দির আছে এখানে, চলো তোমাদেরকে ভেতরে মন্দিরটা দর্শন করায়। স্থানীয় প্রাচীন শিব মন্দিরটি এখানে সিদ্ধেশ্বর শিব মন্দির নামে প্রসিদ্ধ। চলো তোমাদেরকে এবার মন্দিরটার চারপাশে একটু দেখিয়ে দিই কেমন দেখতে। আবার এই একই রকম ভাবে সেম ইয়েতে নামতে হবে, তো খুবই সাবধানে স্টেপগুলো ফেলতে হবে। সিদ্ধেশ্বর পাহাড় দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যেতে হবে, তাই এবার ফেরার পালা, চলো যাওয়া যাক। সিদ্ধেশ্বর পাহাড় থেকে বেরিয়ে এবার আমার পরবর্তী গন্তব্যস্থল জাদুগোড়া রঙ্কনী দেবীর মন্দির। তোমাদেরকে আমার এপিসোড 1-এ একটা রঙ্কনী দেবীর মন্দির দেখিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদেরকে আমি জাদুগোড়া রঙ্কনী দেবীর মন্দিরটাও দেখাবো। তো চলো সেই মন্দিরটাই তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি জাদুগোড়া রঙ্কনী দেবীর মন্দিরে। তোমরা যদি এখানে দেবীর পুজো দিতে চাও তাহলে তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে মায়ের পুজো দিতে পারো। রঙ্কিনী দেবী হলো এই অঞ্চলের বুনো অসভ্য জাতিদের দেবী। 1800 সালের আগে এই অঞ্চলে বুনো আদিবাসীদের বাস, তাদেরই দেবী হলো এই রঙ্কিনী দেবী। এই দেবীকে খুশি করতে অনেক নরবলিও দেওয়া হতো তখনকার সময়ে। বলা হতো রঙ্কিনী দেবী তাদের সব বিপদ থেকে রক্ষা করত, সেই বিশ্বাস থেকেই এই নরবলি হতো। পরে 1800 সালের ইংরেজরা আসার পরে এই নরবলি বন্ধ করে দেয়। তারপর দেবীর মূর্তি হারিয়ে যায় কোথাও, বন্য আদিবাসীদেরকেও কোথাও নিয়ে চলে যাওয়া হয়। দেবীর নির্দিষ্ট কোনো মূর্তি নেই, পাথরের ওপর দেবীর মুখমণ্ডল। লাল কাপড়ের মধ্যে নারকেল বেঁধে মাকে অর্পণ করলে মা তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে, এটাই স্থানীয় মানুষের বিশ্বাস দেবীর প্রতি।
মা রঙ্কিনী দেবীর মন্দির ছাড়াও এখানে হরি মন্দির নামেও আরেকটি মন্দির পরিচিত, যেখানে বিভিন্ন পূজা অর্চনার সাথে সাথে বিবাহও এখানে হয়ে থাকে। মা রঙ্কিনী দেবীর মন্দির দর্শন করার পর এবার আমার পরবর্তী স্থান গালোডি ব্যারেজ। চলো যাওয়া যাক। সুবর্ণরেখা নদীর ওপর এই গালোডি ব্যারেজ। এই গালোডি ব্যারেজ সুবর্ণরেখার মাল্টিপারপাস প্রজেক্টের একটি অংশ। চান্ডিল এবং গালোডি ব্যারেজ একই সময়ে তৈরি করা হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপর। সুবর্ণরেখা নদীর জলকে এই ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আমার এপিসোড 3-তে ঘাটশিলা ও টাটানগর ট্যুর ভিডিও সব থেকে লাস্ট স্পটটি হলো বৈষ্ণোদেবী মন্দির। চলো সে মন্দিরটি দেখা যাক। বৈষ্ণোদেবী মন্দিরটাই আমার হচ্ছে লাস্ট স্পট ঘাটশিলা এবং টাটানগর ট্যুর ভিডিওতে। তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার পর আমাদের অটো ছুটলো লাঞ্চের উদ্দেশ্যে।
আজকের লাঞ্চটা আমরা করব এই ধাবাতে। তোমরা চাইলে এই ধাবাতে লাঞ্চ করতে পারো। এটি হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির থেকে খানিকটা দূরেই, তো তোমরা চাইলে এখানে লাঞ্চটা সেরে নিতে পারো। আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, যেখানে ভাত, সবজি, ডাল, আলু ভাজা আর পাঁপড় ছিল। আর সাথে এক্সট্রা একটা মটন প্লেট নিয়েছিলাম, যেখানে 4 পিস মটন ছিল। আর ডাল এবং সবজি এখানে আনলিমিটেড আছে, তোমরা চাইলে এখানে লাঞ্চটা করতে পারো। ঘড়ির কাঁটায় অলরেডি 4টে বেজে এসছে, আর আমার কলকাতা ফেরার ট্রেন 4:40-এ আছে। তো এবার আমি হোটেলে যাব, হোটেল থেকে লাগেজটা নেব এবং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো যারা যারা আমার এপিসোড 1 ভিডিওটা দেখেছো, তো তারা নিশ্চয়ই জানো যে আমি বলেছিলাম যে আমার ভিডিওটা দেখে এবং সাবস্ক্রাইব করলে তাদের জন্য একটা স্পেশাল অফার আছে। অফারটা হচ্ছে, আমি ঘাটশিলাতে এসে যে অটোতে করে ঘুরেছি, সেই ঘোরার ভাড়া পড়েছিল আমার 2900 টাকা। তো আমার ভিডিও দেখে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা যদি সেই দাদাকে, মানে আমার অটো দাদা হানিফ দাদাকে যদি তোমরা বুকিং করো, প্রি বুকিং, তাহলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। আমি হানিফ দাদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আমার ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে ফোন করে দাদাকে প্রি বুকিং করতে পারো। আর আমার সাবস্ক্রাইবার হলে আমার ভিডিও দেখে যদি তোমরা দাদাকে বলো, তাহলে দাদা তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবে। দেরি না করে ঝটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দাদাকে অবশ্যই আমার ভিডিওর কথা বলো। তাহলে আজকের জন্য টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।